রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে প্রচার শুরু করবে প্রার্থীরা। বিকেলে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করবে রাকসু নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা প্যানেল ভিত্তিক মনোনয়নপত্র জমা দিয়েছেন, লটারির মাধ্যমে তাদেরকে ব্যালটের ক্রমিক নম্বর নির্ধারণ করা হবে। আর যারা স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী ব্যালট নম্বর প্রদান করা হবে। এর আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে 14 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আগামী 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 9:30টায় চাকসু ভবনে মনোনয়নপত্র বিতরণ করছেন নির্বাচন পরিচালনা কমিটি। এর আগে গেল 28শে আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী 17ই সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। 25শে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং 12ই অক্টোবর ভোট গ্রহণ হবে। 1966 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1970 সালে এবং সর্বশেষ নির্বাচন হয় 1990 সালে। গ্যাস সংকটে প্রায় সারা বছর বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে প্রায় 135 কোটি টাকার উৎপাদন ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এই অবস্থায় অতিরিক্ত ব্যয়ে বিদেশ থেকে সার আমদানি করা হলেও ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকায় কৃষিতে এর বিরূপ প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুল পাঠান রিপোর্টে বিস্তারিত। মুখ থুবড়ে পড়ে আছে একসময়ের লাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা, কোটি টাকার যন্ত্রপাতি। 536 একর জমিতে স্থাপিত কারখানায় দৈনিক 1600 মেট্রিক টন সক্ষমতা নিয়ে 83 সালে শুরু হয় বাণিজ্যিক উৎপাদন। প্রতি বছর গড়ে উৎপাদন হতো প্রায় 4.25 লাখ মেট্রিক টন ইউরিয়া সার। কিন্তু 2011 সাল থেকে গ্যাস সংকটের কবলে পড়ে আশুগঞ্জ সার কারখানা। 2023-24 অর্থবছরে চালু ছিল মাত্র 41 দিন। চলতি বছর মার্চ থেকে বন্ধ রয়েছে কারখানা। বেতন, চাকুরি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় শ্রমিক কর্মচারীরা। গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি ভাবে চলতেই থাকে তাহলে তো আমরা ভবিষ্যতে সার উৎপাদন করতে পারবো না। গ্যাস না দেওয়ার কারণে ফ্যাক্টরি টোটালি বন্ধ এবং শ্রমিক কর্মচারী কর্মচারীর একটা হতাশা বিরাজ করতেছে। উৎপাদন বন্ধ থাকায় প্রায় 4 লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে সরকার। কিন্তু নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকলে সারা বছরই সার উৎপাদন সম্ভব। কারখানা তো অবশ্যই আর্থিক লস হচ্ছে গভর্নমেন্টের। এটিগুলি বিদেশ থেকে আমদানি করা বা কাফকো থেকে ইন্টারন্যাশনাল রেটে কিনে আমাদের কোম্পানি বোর্ড মিটিংয়ে এবং বিশেষ বোর্ড মিটিংয়ে এবং মিনিস্ট্রিতে বলা হয়েছে যে আশুগঞ্জকে চালায় রাখার জন্য ওনার যথেষ্ট চেষ্টা চলতেছে। গ্যাস সরবরাহের ব্যাপারে পেট্রোবাংলার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এটার একটা বড় ইম্প্যাক্ট হয়তো আমাদের কৃষি ইয়েতে পড়তে পারে। অলরেডি আমাদের যে কনসার্ন যারা দপ্তর আছে মানে মন্ত্রণালয়, ওখানে আমাদের সাথে কথা হয়েছে, এর আগে যোগাযোগ করেছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্যাস সার। প্রতি বছর ইউরিয়া সারের চাহিদা 27 লাখ মেট্রিক টন। দেশি এর বড় অংশ উৎপাদন সম্ভব বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভা হয়। এতে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভার সভাপতিত্ব করেন। সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসাবে 5 জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য আজ থেকে কাজ শুরু হলো। ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই মূল লক্ষ্য বলে জানান তিনি।
আপনারা জানেন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করতে চাই। জাকসু নির্বাচনের ফলাফল পরবর্তী খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, এই যে দীর্ঘ প্রতীক্ষার পর জাকসু নির্বাচনের ফলাফল এলো, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের অনুভূতি আসলে কেমন দেখছেন? শোভন, যদি আজকের ক্যাম্পাসের কথা বলি তাহলে বলতে হয় যে গত 3 দিন ক্যাম্পাসের যে পরিবেশ বা যে আবহাওয়া ছিল আজকে ঠিক তার বিপরীত। একটি প্রধান কারণ হচ্ছে যে গত 3 দিন যাবৎ ধরে যে দীর্ঘক্ষণের ভোট গণনার কাজ চলেছে এবং সেই সময়ে যে পুরো ক্যাম্পাসই আসলে উত্তেজনাকর অবস্থায় ছিল, সব শিক্ষার্থী খোঁজ খবর নিচ্ছিলেন, এর মধ্যে অনেকেই এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। তো এই যে 48 ঘন্টার মতো একটি দীর্ঘ সময় ভোট গণনার শেষে ফলাফল পাওয়ার পর তারা যখন তাদের যেই হলগুলোতে ফিরে গেলেন, এরপর আজকে এই সকাল থেকে আমি এখন পর্যন্ত শিক্ষার্থীদের তেমন কোনো আনাগোনা ক্যাম্পাসে দেখিনি। এর একটি কারণ হতে পারে যে এই যে দীর্ঘক্ষণ ভোট যে কার্যক্রম ছিল এটির সঙ্গে যুক্ত থাকার ফলে যে শারীরিক মানসিকভাবে যে পরিশ্রমটা তাদের উপরে হয়েছে, একই সাথে বলা যায় যে আজকে সকাল থেকে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই দুই বিষয় মিলিয়ে আসলে আজকে ক্যাম্পাসে তেমন কোনো চাঞ্চল্য নেই। আর অন্যদিকে যদি বলা যায় যে আজকে শিক্ষার্থীদের এমনিতেই একাডেমিক কার্যক্রম আজকের জন্য বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যে সকল নেতৃবৃন্দ গতকাল ফলাফলের মধ্য দিয়ে বিজয়ী হয়েছেন তাদের তেমন কোনো কার্যক্রমের খোঁজ খবর আমরা পাইনি। যদিও গতকাল তারা বলেছিলেন যে আজকে মূলত তারা হচ্ছেন সেই সকল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তাদের যেই চাওয়া বা তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিভাবে তারা বাস্তবে রূপ দিতে পারবে সে বিষয়ে তারা আসলে তাদের সঙ্গে দেখা হওয়ার মধ্য দিয়ে সেগুলো আলোচনা করবেন। তো বলা যাচ্ছে যে এই জাকসু নির্বাচন শেষে আজকে ক্যাম্পাস একদমই শান্ত এবং চাঞ্চল্যহীন এবং বলা যায় যে আসলে আজকে ক্যাম্পাসে সবাই আসলে সেই জায়গা থেকে বেশ বিশ্রাম নিচ্ছেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে জাকসু ইলেকশনের পরবর্তী খোঁজখবর। শোভন। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ তো শুরু হয়েছে, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ শোভন, আমি আছি এখন জাকসু ভবনের দ্বিতীয় তলায়, যে নির্বাচন কমিশনের যে কার্যালয় করা হয়েছে এখানে সকাল 9:30 থেকে মনোনয়নপত্র বিতরণ করা শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি মনোনয়নপত্রের পেছনে কেন্দ্রীয় সংসদের জন্য 300 টাকা এবং হল সংসদের জন্য 200 টাকা ফি দিয়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সেখানে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্রের সাথে একটি নির্দেশনার মতো কাগজ একটা তাদেরকে দিয়েছে, সেখানে তাদের আচরণবিধি কেমনটা হবে সেইটুকু লেখা আছে। পাশাপাশি বাধ্যতামূলকভাবে তাদেরকে ডোপ টেস্ট করার জন্য বলা হয়েছে এবং এই ডোপ টেস্টটা তারা বিশ্ববিদ্যালয়ের যে এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে, মেডিকেল হাসপাতাল, সেখানেই করবে। এই রিপোর্টটি নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা করার আগেই সংগ্রহ করবেন এবং যদি নেতিবাচক ফলাফল হয় সেক্ষেত্রে প্রার্থিতা বাতিল হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 35 বছর পর জাকসুর যে নির্বাচন হচ্ছে, এখানে বেশ উৎসাহ উদ্দীপনা আমরা শুরু থেকে লক্ষ্য করছি। আজ সকালে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী সর্বশেষ যেটা দাঁড়িয়েছে ভোটারের সংখ্যা সেটা হচ্ছে যে 27,634 জন। তো আমরা আলাপ করে
করেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে এই বিপুল সংখ্যক ভোটারের ভোট গ্রহণ এবং পুরো নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা কি কি ব্যবস্থা নিয়েছেন। তো প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনিরুদ্দিন আমাকে বলেছেন যে আমরা ইতিপূর্বে দুটো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, ডাকসু এবং জাকসু, সেই নির্বাচনগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। সেখানে কি কি বিষয়গুলোর উপর আমাদেরকে জোর দিতে হবে সেটা আমরা মোটামুটিভাবে একটা ধারণা করে নিয়েছি এবং সেই ধারণাগুলো নিয়ে আমরা অগ্রসর হচ্ছি যাতে করে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করা যায় এবং কোনো রকমের বিলম্ব যাতে করে না হয়। তো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে আজকে থেকে যে মনোনয়নপত্র বিতরণ শুরু হলো এটি চলবে 3 দিন, আগামী 16 তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র প্রদান করা হবে এবং প্রার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। তবে এই পর্যন্ত যে কজন প্রার্থী এসেছেন তারা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে লড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্যানেল ভিত্তিক যারা আসবেন তারা এখনো পৌঁছান নাই। আমার মনে হয় তারা আরো 2 দিন সময় আছে, সেই 2 দিনের মধ্যে এই মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হবে। জি, আমরা জানছিলাম যে আগামী 2 দিনের মধ্যে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষ হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা যাবে। এ নিয়ে নতুন করে কোনো বিতর্ক তৈরির সুযোগ নেই। আজ একটি মামলার শুনানির সময় ট্রাইব্যুনালে প্রশ্নের জবাবে এমন উত্তর দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট হত্যায় এবং গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় রবিবার সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে করা যাবে কিনা এমন একটি প্রশ্ন উঠছে। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের মতামত জানতে চাইলে তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনে বিচার করতে কোনো বাধা নেই। বিভিন্ন বাহিনী, বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশের প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট। পরে আশুলিয়ায় 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন ধার্য করা হয়। সেদিন সাক্ষ্য দিবেন শহীদ সাজ্জাদের পিতা মোহাম্মদ খলিলুর রহমান। আশুলিয়ায় সবচাইতে বর্বর যে ঘটনাটি ছিল এবং সেই ঘটনায় 16 জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 8 জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যা হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 7 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চাকুরি নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হবার জন্য, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ভবন 2 এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করতে হবে। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, PKSF এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইচ্ছা নেই, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, ওই 20 কোটি টাকাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা। আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায় কিনা, যেহেতু 80 সালের কি চিন্তা করে তখন যে আইন হয়েছে সে আইনের মধ্যে কোনো তফাৎ এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায় কিনা সেগুলো পরীক্ষা করে দেখা। বিশেষ করে PKSF এর নিজস্ব আইন যেটা আছে এটাকে আরো সম্প্রসারণ করা যায় কিনা নানা দিকে তার কর্মসূচি বাড়িয়ে নেওয়ার জন্য।
যাবজ্জীবন সাজা হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ সরকার কমানোর কথা ভাবছে বলে জানিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ ২০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরেকটু বেশি নির্ধারণ করা হতে পারে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এবছর নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং কোথাও পূজা কমিটির মধ্যে কোন্দল থাকলেও তা মিটিয়ে সুন্দরভাবে পূজা আয়োজনের আহ্বান জানান তিনি। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর অঞ্চলে চলা অবরোধ আজ বিকেলের মধ্যে তুলে নেবার আলটিমেটাম দিয়ে ষষ্ঠ উপদেষ্টা বলেন, অন্যথায় আইন প্রয়োগ করা হবে। এক প্রশ্নের জবাবে বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে নিয়োগ, প্রশিক্ষণ সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। যারা বন্দী আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ এসে মানে আক্রান্ত, এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটা যে 30 বছর, ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কীভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে আওয়ামী লীগের পর টার্গেট করে বিএনপিকে নির্মূল করতে নীল নকশা করছে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিইএবি আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। রিজভী আহমেদ বলেন, উগ্র সাম্প্রদায়িকতা ও উগ্র ধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশে ডেকে আনবে। দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লোকদের জামাতের সদস্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, সরকারের কিছু মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগসাজশে একটি পক্ষকে একচেটিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে। বলেন, একপাক্ষিক কিছু হলে দেশে ফ্যাসিবাদের জন্ম হবে। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীলনকশা তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে, আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। ট্যাক্স প্রদান সংশ্লিষ্ট কার্যক্রম সেবা গ্রহীতাদের জন্য সহজীকরণে কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আয়করদাতারা যেন ভোগান্তিহীন সেবা পায় তা নিশ্চিতের কথাও বলেন তিনি। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে করা হবে। ই রিটার্ন দাখিলে আয়করদাতা ও কর আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম TRMS সফটওয়্যার উদ্বোধন করা হয়, যার মাধ্যমে আয়কর রিটার্ন কার্যক্রমের সকল সেবা একই প্ল্যাটফর্মে পাবেন সংশ্লিষ্টরা। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধকরণ সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার ও সংসদ নির্বাচনে উচ্চকক্ষে PR পদ্ধতির বাস্তবায়ন চায় তার দল। জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল একমত হলেও সরকারের পক্ষ থেকে তা বাস্তবায়ন না করায় আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিলে কর্মসূচিও দেন মামুনুল হক। আওয়ামী লীগের দোসর আধিপত্যবাদী ভারতের দেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ এখনই উপযুক্ত সময় জুলাই সনদ বাস্তবায়নের, এবং এই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের নির্দিষ্ট কোনো বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত না হওয়াটা হতাশাজনক।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল সার্ভিস বন্ধ না হলে ডিজিটাল সার্ভিস কাজে আসবে না। এজন্য বিডার সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সকালে রাজধানী আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, ডিজিটাল সার্ভিস ব্যবহারে সেবাগ্রহীতাদের আগ্রহ কম, এজন্য এ বিষয়ে আরও সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এ সময় বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস OSS প্ল্যাটফর্মে নতুন করে নিবন্ধন অধিদপ্তরে 5টি সেবা অন্তর্ভুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্মের আওতায় এ নিয়ে 47টি সংস্থার 142টি সেবা সার্ভারে যুক্ত হলো, যার মাধ্যমে বিনিয়োগকারীরা ভূমি নিবন্ধন এবং লাইসেন্স প্রদান সহ নানা সেবা এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবেন। সবার সাথে সমঝোতার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বৈরাচার যাতে আর না আসতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন। ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ এই সংস্কারের মাধ্যমে বন্ধ করতে হবে। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর অঞ্চলে চলা অবরোধ আজ বিকেলের মধ্যে তুলে নেবার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্যথায় আইন প্রয়োগ করা হবে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি একথা বলেন। দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন, এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরও সবাই সাহায্য সহযোগিতা লাগবে। আপনারও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, মহাসড়ক থেকে না সরলে বল প্রয়োগের কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এখনো কি অবরোধ অব্যাহত রয়েছে? শাওন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার যে দুটি ইউনিয়ন নির্বাচন কমিশনের সম্পত্তি যে গেজেট ঘোষণা হয়েছে, সেই গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে যে নগরকান্দা যে 2 আসন সালতা নিয়ে গঠিত, সেই আসনের সাথে সংযুক্ত, নগরকান্দার সাথে উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে। সেই ইউনিয়নের একটি হামিদ্দি, সেই হামিদ্দির ঠিক সামনে পুকুরিয়া বাস স্ট্যান্ড, যে মহাসড়ক দিয়েই আসলে সকাল থেকেই এখানে যারা তারা কিন্তু অবরোধ করে এখানে তার অবস্থান করছে, এখন অবরোধ চলছে। আর আপনি বলছিলেন যে রেলের কথা, আমরা দেখেছি যে সকাল থেকে যে 2টি ট্রেন, একটি ট্রেন নকশিকাতা, সেটি ঢাকাগামী খুলনা থেকে, সেটি কিন্তু আটকে তারা এই পুকুরিয়ার পাশে যে পুকুরিয়া স্টেশন রয়েছে, তার রেল স্টেশন, তার সামনে কিন্তু আটকে দেয় এবং সেখানে তারা বিক্ষোভ করে। আরেকটি ট্রেন যেটা ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস খুলনাগামী, সেটা কিন্তু ভাঙ্গা যে রেলওয়ে জংশন রয়েছে সেখানে কিন্তু আটকা পড়ে আছে এই মুহূর্তে, এখনো অবরোধ চলছে। তাদের যে 5ম দিনের যে অবরোধ কর্মসূচি, আজকে সেটা 5ম দিনের 2য় দফায় তারা কালকে যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আগামী যে 3 দিন যে ধর্মঘট নতুন করে ঘোষণা করেছেন, তার কিন্তু আজকে 5ম দিন। সেই 5ম দিনেও কিন্তু আমরা দেখেছি যে ধর্মঘটের যে চিত্র, সেখানে কিন্তু কোনো পরিবর্তন নেই। সকাল থেকেই রাস্তাতে তারা অবরোধকারীর অবস্থান নিয়েছেন এবং অবরোধকারীরা তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু এই বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন। আর আমি কথা বলেছিলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেমনটা বলেছেন যে
যে অবরোধকারীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেছেন এবং তারা যদি এটা না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর রাস্তার যে গাড়ি ঘোড়া যে নিয়ন্ত্রণ করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা নেবে। তো শাওন, এই ছিল আমার কাছে ফরিদপুরের অবরোধ চিত্র নিয়ে সর্বশেষ সংবাদ। যে শাওন, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শমা সাজু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজু, প্রচারণা সম্পর্কে কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। এখানে প্রার্থীদের যে ব্যালট নম্বর দেওয়া যে লটারি শুরু হয়েছে সেটা শুরু হয়েছে দুপুর 3:30 থেকে। এখনও এই লটারি চলছে। এখন পর্যন্ত 306 জন যে প্রার্থী রয়েছে রাকসু এবং সিনেটের ছাত্র প্রতিনিধি, তাদের এখনও লটারিটা সম্পন্ন হয়নি। এই লটারি সম্পন্ন হবার পরে ব্যালট নম্বর সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে সন্ধ্যার পরে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা। এরপর থেকে মূলত প্রার্থীরা এই যে লটারি চলছে, লটারির কার্যক্রম শেষ হলে প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটা শুরু করতে পারবেন। তবে এই মুহূর্তে যেহেতু লটারি শেষ হয়নি এখন পর্যন্ত, সকল প্রার্থী এখনও সিনেট ভবনের ভিতরে অবস্থান করছেন। তারা তাদের যে এই প্যানেলের যে অন্যান্য পদের যে প্রার্থীরা আছে 23টি, রাকসুর আপনি জানেন রাকসুতে 23টি পদ রয়েছে। এই 23টি পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে 248 জন। এই 248 জন প্রার্থীর যে ব্যালট কোন নাম্বার কার কি সিরিয়াল হবে সেটা যখন শেষ হবে তারপর এই সিরিয়াল নিয়ে তারা এইখানে বের হবেন, তখন তারা জনসংযোগ শুরু করতে পারবেন। এবং এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে সন্ধ্যায় তারা জনসংযোগ শুরু করবে। ছাত্রী যারা ক্যাম্পাসে আছে তাদের কাছে যাবে এবং বিভিন্ন হলে তারা যাওয়ার চেষ্টা করবে। এর বাইরে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের প্যানেল, সেই ছাত্র দলের প্যানেল এবং আরেকটি প্যানেল থেকে স্বচ্ছ ব্যালট বাক্সের যে দাবি জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে সেই সুযোগ নেই। কারণটা হলো প্রার্থীরা যখন ভোট দেবে সেই ব্যালট পেপার যেটা, সেই ব্যালট পেপার তারা ভাঁজ করার সুযোগ পাবে না, ব্যালট পেপারটা পুরোপুরি দিতে হবে। সুতরাং স্বচ্ছ ব্যালট পেপার যদি এই স্বচ্ছ ব্যালট পেপারের মধ্যে যদি ব্যালট বাক্সের মধ্যে যদি ব্যালট পেপার যায়, তখন কে আগে যে প্রার্থী সে কাকে ভোট দিয়েছে সেটা প্রার্থীরা দেখতে পারবে। এই কারণে তারা বলছে যে স্বচ্ছ ব্যালট বাক্স করার কোনো সুযোগ এখানে থাকবে না। অন্যান্য যে কার্যক্রম নির্বাচন কমিশনের সেই কার্যক্রমগুলো এগিয়ে চলছে এবং আজকে সন্ধ্যা থেকেই আশা করছি যে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে। শাওন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপাতত হচ্ছে না বিজয় এবং আনন্দ মিছিল। নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু জানান, ভোট গণনার সময় মৃত্যুবরণ করা শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সম্মানে তারা বিজয় মিছিল করছে না। অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয় তারা কোনো বিজয় মিছিল করবে না। এছাড়াও নেই তাদের অন্য কোনো কর্মসূচি। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটিতে থাকায় প্রশাসন এবং একাডেমির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম কন্টেনার টার্মিনালে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদে পদযাত্রা ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরীর বারেক বিল্ডিং মোড় থেকে বন্দর ভবন পর্যন্ত পদযাত্রা শেষে বন্দর ভবনের গেটে গণসমাবেশ করেন শ্রমিকরা। এ সময় বক্তারা বলেন, এনসিটির মতো আধুনিক ও লাভজনক স্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হবে। দেশের গুরুত্বপূর্ণ বন্দরে এনসিটি হস্তান্তর জুলাই আগস্ট বিপ্লবের চেতনা পরিপন্থী বলে উল্লেখ করেন শ্রমিক নেতারা। বন্দর নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। রংপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার উপস্থিতিতে এক কর্মশালায় এলইডি স্ক্রিনে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠায় তোলপাড় শুরু হয়েছে। এ সময় ক্ষোভ প্রকাশ করে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে রংপুর RDRS মিলনায়তনে প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প বিভাগীয় অগ্রগতি সম্পর্কিত এক মত বিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা। এ সময় প্রাণী সম্পদ কর্মকর্তা ও LTDP কোঅর্ডিনেটর গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে এলইডি স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন রাব্বানী।
ব্রাহ্মণবাড়িয়া রাশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব রোড পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচল করছে ধীর গতিতে। একইভাবে সরাইল বিশ্ব রোড থেকে কুমিল্লা সিলেট মহাসড়কের বিরাসার, পৈরতলা, পুনিয়াউট, ধরখার, তন্তুর বাজার পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে। এদিকে 4 লেন নির্মাণ কাজ চলমান ও ধীর গতিতে যান চলাচলের ফলে বিকল্প সড়কগুলোতেও চাপ তৈরি হচ্ছে। এতে যাত্রী এবং চালক পড়েছেন চরম দুর্ভোগে। যানজটের কারণে স্বাভাবিক সময়ের দ্বিগুণ সময় লাগছে গন্তব্যে পৌঁছতে। আগামী বছরের ফেব্রুয়ারিতে মহোৎসবের জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে নবযাত্রার সূচনা হবে। তবে এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর বিকল্প নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় একথা বলেন। এদিকে বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরিতে সুপ্রিম কোর্টের পরামর্শে সুপারিশ করা হয়েছে। তবে জামায়াতে ইসলামী মনে করে সাংবিধানিক আদেশের মাধ্যমেই এর সুরাহা হতে পারে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের সাংবিধানিক ও আইনি ভিত্তি তৈরি করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার আশা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়ে তিনি বলেন, শান্তি ও নবযাত্রার সূচনা করতে জুলাই সনদ ও সমঝোতার বিষয়ে এক হতে হবে। তবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবের। সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি সুখকর নাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ডক্টর ইউনূস। যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি, এটাই একমাত্র সুযোগ। আর এই সুযোগ আর জীবনে আসবে না। ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না। একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞাসা করবে না, আর আমরা সুযোগও পাবো না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে জুলাই সনদ গৃহীত হওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। সংবিধানের ভেতর থেকে সমাধান আসতে হবে। যদি আরও কোনো আইনানুগ পন্থা, বৈধ এবং সাংবিধানিক পন্থা খুঁজে বের করা যায় তাহলে আমরা সেটাও মেনে নেব। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক সেটা আমরা চাই না। তবে জামায়াতে ইসলামীর মত, সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের বৈধতা এবং সেটা রেফারেন্ডামে যুক্ত করা দরকার। আইনি ভিত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয় হতে পারে, রেফারেন্স আছে। দ্বিতীয় অপশন আমরা রেখেছি গণভোট। যদি আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তবে গণপরিষদ গঠনে সমাধান হতে পারে বলে মত এনসিপির। এটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা, উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়েই আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি, সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দেশের রাজনৈতিক দলগুলোর কয়েক মাস ধরে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করে। মোট ৮৩টি প্রস্তাবনার মধ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত প্রস্তাবনা ৪৩টি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেলে সচিবালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। এর আগে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যাবজ্জীবন কারাদণ্ড হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার। বলেন, নারীদের ক্ষেত্রে ২০ এবং পুরুষদের ক্ষেত্রে আরেকটু বেশি হতে পারে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। ১৮৬০ সালের প্যানেল কোড অনুযায়ী বাংলাদেশে অপরাধীর যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর। তবে যাবজ্জীবন সাজা পাওয়া বয়স্ক বন্দীদের সাজা কমানোর চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ এসে আক্রান্ত
এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটা যে 30 বছর ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কীভাবে ছাড়ার ব্যবস্থা করা। ডাকসু ও জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কারও কোনো প্রশ্ন ছিল না বলে এক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে নিয়োগ, প্রশিক্ষণ সহ নানান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ফরিদপুরে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সড়ক অবরোধকারীরা সরে না গেলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন, এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করব। আর রোববার বিকেলেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। পতিত সরকার পার্শ্ববর্তী দেশে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যথেষ্ট চেষ্টা করছে বলেও জানান বিএনপির এই নেতা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়হীনতার কারণেই জাকসু নির্বাচনের নানা অনিয়ম এবং জটিলতা তৈরি হয়। ভোট গণনায় লেগেছে অস্বাভাবিক দীর্ঘ সময়, এমনটাই জানিয়েছেন নির্বাচনী কাজে নিয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। শিক্ষার্থীদের চাওয়া প্রতি বছরই যেন নিয়ম মেনে আয়োজন করা হয় এই জাকসু নির্বাচন। অন্যদিকে জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন তারা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। টানা 3 দিনের নির্বাচনী কার্যক্রমের পর রোববার অনেকটাই নীরব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাকসু নির্বাচনের শারীরিক এবং মানসিক ধকল কাটাতে এদিন বন্ধ রাখা হয় একাডেমিক কার্যক্রম। বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন হলেও ফলাফল ঘোষণায় সময় লাগে 2 দিন। এছাড়া নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ নিয়ে এখনও চলছে আলোচনা সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলে নির্বাচনের দায়িত্বে থাকা অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ব্যাপক সমন্বয়হীনতার কারণেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। একটা ভোটের স্বচ্ছতার জন্য আপনার হাতে অমোছুনি কালি লাগাতে হয় ভোটারদের নিশ্চিত করার জন্য যে ভোট সে দিয়েছে, কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে কোথাও অমোছুনি কালি ব্যবহার করা হয়নি। যেহেতু নির্বাচন কমিশন থেকে 2 জন পদত্যাগ করেছেন, সুতরাং এটা তো বর্তাই যে ওইখানকার ভিতরেই একটা সমন্বয়হীনতা ছিল। এবং সমন্বয়হীনতা কখন থাকে? যখন কারো এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। 33 বছর পর জাকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীরা আনন্দিত। শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের এই প্রক্রিয়াকে নিয়মিতভাবে আয়োজনের দাবি জানান তারা। আমাদের আজকে জাকসু নির্বাচন বিগত 33 বছর পর অনুষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম বলতে চাই আমরা পুরো জাহাঙ্গীরনগরবাসী এটা অনেক আনন্দিত। আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই পরিচয়টা মুখ্য হবে এবং ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই পরিচয়টাকেই সামনে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এবং সবার জন্য কাজ করবেন। জাকসুর নবনির্বাচিত সদস্যরা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ই হবে তাদের মূল কাজ। সেই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বকীয় সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত করার প্রত্যাশা জানান তারা। জুলাইয়ের চেতনাকে আমরা লালন করি। আমরা কিছুতেই এই বিচারের প্রশ্নে আমরা নড়ে যাব না বা সরে যাব না। জুলাইয়ের হামলার সাথে যে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী জড়িত ছিলেন, তারা যাতে তাদের সুষ্ঠু একটি বিচার সম্পন্ন হয়। আমাদের কাছে এটি একটি অনেক ভালো লাগার অনুভূতি যে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করার যে ইতিবাচক মানসিকতা রাখছি সেটির প্রভাব পড়ছে এবং আমরা এতে আরও অনুপ্রেরণা পাচ্ছি যে সামনের দিনগুলোতে আমরা শিক্ষার্থীদের জন্য আরও ভালো ভালো কাজ নিয়ে আসবো। নির্বাচনের আগে সেই ইশতেহারগুলো হলে সবার কাছে চলে গিয়েছিল এবং তারা যখন ইশতেহারগুলো পড়েছে তারা মনে করেছে যে না, শিবির আসলে নারী বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব।
তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে পছন্দ করেছে, বেছে নিয়েছে। যদি আমি প্রশাসনের সহায়তায় একটা অফিসিয়াল একটা ওয়েবসাইট তৈরি করতে পারি যেখানে প্রত্যেক রক্তদাতার তথ্য থাকবে এবং আপডেট আসবে যে কখন রক্ত দেওয়া হয়েছে বা কখন দিতে পারবে, তো আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে বা খুব ইজিলি ডোনারদের রিচ করতে পারবো। জাকসু নির্বাচনকে ঘিরে ছিল নানান সমালোচনা, তবে ফলাফলকে মেনে নিয়ে প্রার্থীদের সহাবস্থানকেই রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, দল মতের ঊর্ধ্বে গিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। নির্বাচন কমিশনের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বাগেরহাটের জেলা প্রশাসক নির্বাচন অফিস সহ সরকারি অফিস ঘেরাও কর্মসূচি শেষে কাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আর মঙ্গল এবং বুধবার অর্ধ দিবস হরতালের ডাক দেওয়া হয়েছে। হরতালের দোকানপাট খোলা থাকবে, চলবে মোটরসাইকেল এবং রিক্সা, ভ্যান, বন্ধ থাকবে বাস এবং ট্রাক। এর আগে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় এবং নির্বাচন অফিস ভবন সহ বিভিন্ন সরকারি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেলপথ এবং মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়ন এবং হামিরদি ইউনিয়নের বাসিন্দারা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যার পর ট্রেন এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। অন্যদিকে পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলার সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ পালন করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল 5টা 11 মিনিট 53 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 380 কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা 5.8 জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.9, যা মাঝারি মাত্রার একটি ভূমিকম্প। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে চুক্তিভঙ্গ এবং অনিয়মের মাধ্যমে 1159 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 13টি এজেন্সির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক সহ 31 জনের বিরুদ্ধে পৃথক 13টি মামলা করেছে দুদক। বিকেলে দুদক কার্যালয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সরকার নির্ধারিত 78,990 টাকার পরিবর্তে 5 গুণ বেশি অর্থ নিয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতো আসামিরা। এদিকে আইসিটি মন্ত্রণালয়ের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পুত্র সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। এদিন দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের বিরুদ্ধে 8,000 কোটি টাকার লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে 13টি ওভারসিজ কোম্পানি কর্মীদের নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করা হয়েছে। আত্মসাৎকৃত অর্থের পরিমাণ 1,159 কোটি 82 লক্ষ 2,500 টাকা। 13টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন করে আরোপ করা যুক্তরাষ্ট্রের 20% শুল্ক আরও কমাতে দেশটির বাণিজ্য প্রতিনিধি দলকে আহ্বান জানানো হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে তার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় USTR এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলের আলোচনা শেষে এসব বলেন তিনি। আমাদের আজকের আলোচনার এটা একটা লক্ষ্য আমাদের অন্যতম ছিল যে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলো, আপনারা জানেন যে আমরা স্থানীয়ভাবে আমাদের যে তুলোর প্রয়োজন হয় তার মাত্র 2% বাংলাদেশে স্থানীয়ভাবে আমরা উৎপাদন করি, বাকি 98% তুলোই আমাদেরকে আমদানি করতে হয়। সো আমাদের আগ্রহ ছিল যে এটার উপরে ভিত্তি করে আমরা যদি শুল্ক হ্রাস করতে পারি, এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে আমাদের যদি প্রতিশ্রুতি অনুযায়ী বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, আমরা আমাদের মানে শুল্ক হ্রাসের আরও সম্ভাবনা রয়েছে।
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাশমত আলী। রোববার রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানটির 25তম বার্ষিক সাধারণ সভা শেষে শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে 10% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন হয়। ডিভিডেন্ড প্রদান এবং ক্রেডিট রেটিং AAA উন্নীত হওয়ায় শেয়ার হোল্ডারবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভা শেষে ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে 152তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হাশমত আলী পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হন। মোহাম্মদ বেলায়েত হোসেন ভাইস চেয়ারম্যান, আজিজুর রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান, ফাইন্যান্স অ্যান্ড অডিট ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন নুরুদ্দিন আহমেদ। এছাড়া অডিট কমিটির মোহাম্মদ ফয়েজ, এনআরসি কমিটির MU কাদের এবং ঝুঁকি ও ব্যবস্থাপনা কমিটির ব্যারিস্টার মুশফিকুর রহমান পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।